প্রথম পর্ব ৩। পাথরের মতো শুকনো কঠিন দিগন্ত বিস্তারী মহাপ্রান্তর। উত্তরের পামির তিয়েনশান গিরিশ্রেণীর নিচে থেকে তার শুরু। লোকে বলে ক্ষুধিত তেপান্তর। ক্ষুধিত তেপান্তর দক্ষিণে যেখানে শেষ হয়েছে তারপর থেকে উর্বর ফেরগানা উপত্যকার শুরু। দূর থেকে উপত্যকাটিকে পপলার গাছের অরণ্য বলে মনে হয়। ঝোড়ো বাতাসের দাপট রোধ করার জন্য ফসলের ক্ষেত, দ্রাক্ষাকুঞ্জ ও বাগান বাগিচা ঘিরে দাঁড়িয়ে আছে পপলারের ঘন অরণ্য। পপলারের রূপলি পাতার ছায়ায় মানুষের ঘরবাড়ি, বসতি। হেমন্তের শেষ, পর্বতে তুষার জমতে শুরু করেছে। সেখানে দুরন্ত শীত, কিন্তু ফেরগানা উপত্যকায় এখনো গ্রীষ্মের মতোই গরম, রোদের প্রচন্ড দাপট। উচকুরগান গ্রামের ওপর ধুলো জমে আছে ঝাপসা পর্দার মতো। পথের দুধারে রোদে পোড়া নিস্তেজ পপলারের সারি। তার রূপলি পাতার রং ধুলো জমে দেখাচ্ছে লালচে বাদামি। দুপুরের গরমে বাজার নিস্তব্ধ, জনহীন, পথ জনশূন্য। মাঝে মাঝে তুলো বোঝাই উটের কাফিলা চলেছে ধুলো উড়িয়ে। ধীরে ধীরে চলেছে তারা, টুংটাং টুংটাং এক টানা বাজছে তাদের গলার ঘণ্টা। দূরে দেখা যায় কিজেলকি খনি। প্রকাণ্ড খাদ থেকে আকাশে মাথা তুলেছে লম্বা চিমনি একটা। উচকুরগান থেকে স্পষ্ট দেখা যায়। খনি থেকে কয়লা বোঝাই করে ট্রেনগুলো গরম ধোঁয়া ছেড়ে সশব্দে ছুটছে ফসল ক্ষেতের পাশ দিয়ে, ফলের বাগান পেছনে ফেলে। খনির তিন দিকে লাল পাথরের অনুর্বর পাহাড়। চিমনির কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে তাদের ওপর। লতাপাতা আর কাঁটা আগাছার ঝোপ জঙ্গলে ভরা পাহাড়গুলো কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা। পাহাড়গুলোর মাথায় অনেক পরিখা কাটা। কাঁটা তারে মরচে পড়েছে, বেড়া ভেঙে পড়ছে। পরিখাগুলো জায়গায় জায়গায় মাটি ধসে প্রায় বুজে যাবার মতো। পাহাড়ের মাথায় দুটো পুরনো কামান, তাদের মুখে পাখি বাসা বেঁধেছে। দুপুরে এই প্রচন্ড গরমে কুকুরগুলোও যখন ছায়ায় গিয়ে ঢুকছে, পাহাড়ের মাথায় পরিখার মধ্যে তখন একদল কিশোর ছেলে বিষম কর্মব্যস্ত। তারা পরিখা, বেড়া ও খুঁটি মেরামত করছে, কামান দুটো সাফ করছে। সারা মুখ তাদের ঘামে ও ধুলোয় একাকার। হাত পা ছড়ে গেছে জায়গায় জায়গায়, কিন্তু সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। তারা আজ এখানে সমবেত হয়েছে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে, বিপ্লবের সেই ভয়ঙ্কর অতীত দিনগুলোর কাহিনী শোনার জন্য। ছেলেদের দলে পান্ডা দুজন, লিওস্কা আর ট্যাগ। লিওস্কা মজুরপল্লীর ছেলেদের মোড়ল, আর ট্যাগ ঢ্যাঙা তার চেহারা, এককালে ছিল অনাথ আশ্রয়হীন। সারা গায়ে তার হলদে হলদে ফুটকি দাগ। আশপাশের সব গাঁয়ের ছেলেদের সে পান্ডা। তার হাতে একটা খাঁটি বাসমাচি চাবুক। চাবুকটার হাড়ের হাতলে তামার কারুকাজ করা। ঢ্যাঙা ট্যাগ যখন বাতাসে চাবুক মারে তখন তার থেকে আওয়াজ বেরোয় তীক্ষ্ণ গুলির আওয়াজের মতো। ট্যাগ ছাড়া আর কোনো ছেলে চাবুককে এত জোরে আওয়াজ তুলতে পারে না। হঠাৎ কলিয়ারির ভোঁ বেজে উঠল। এবার শিফট বদল হবে। পরীক্ষার পাঁচিলের ওপর ছেলেরা সার বেঁধে দাঁড়িয়ে গেল। কয়লা খাদের অন্ধকার গর্ত থেকে খনি মজুরেরা বেরিয়ে আসছে। তাদের একজন এগিয়ে আসছে পাহাড়ে ছেলেদের দিকে। ছেলেরা হৈ হৈ করে উঠল, সালাম আলাইকুম ইভাস্কো, আসুন ইভাস্কো আসুন, ইভাস্কো জিন্দাবাদ ইত্যাকার নানা কণ্ঠে তারা স্বাগত ও অভ্যর্থনা জানায় আগন্তুককে। খনি মজুরটি যুবক, সারা মুখ কয়লায় কালো, শুধু চোখ দুটো সাদা আর দাঁতের পাটি দুষ্টুমিতে চকচক করছে। ডজন ডজন হাত তার দিকে এগিয়ে এসেছে করমর্দনের জন্য। তিন চারটে হাত এক একবারে সাপটে ধরতে ধরতে সে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে একটা কামানের উপর বসলো। বললে, বাহ বাহ, স্নানটা সেরে আসবো সে সবুরও সইছে না। কুছ পরোয়া নেই, এবার তাহলে শুরু করা যাক। ছেলের দল আরো ঘন হয়ে তাকে ঘিরে বসলো গোল হয়ে। ইভাস্কো শুরু করে, কয়েক বছর আগে, আমার বয়স তখন তোমাদেরই মতো, বিপ্লব শুরু হয়ে গেল। কিজিলকির খনি মজুরেরা নিজেদের লাল বলশেভিক বলে ঘোষণা করলো। ফলে লাল কিজিরকির লড়াই বেঁধে গেল বাসমাচিদের সঙ্গে। বাসমাচি মোড়লেরা আমাদের সমানে শাসাতে লাগলো, আত্মসমর্পণ করো, কিচ্ছু বলবো না, নইলে সবাইকে খতম করব। ছেলেরা সমস্বরে চেঁচিয়ে উঠল, কিন্তু খনি মজুরেরা তা গ্রাহ্য করেনি, তারা জিতেছিল।
ইভাস্কো তাদের থামিয়ে দিয়ে বললে, তা ঠিক, কিন্তু নরকের অবস্থা তখন। 1 ঘন্টা কয়লা কাটছি, তো পরের ঘন্টায় লড়াই করছি, এমনি ছিল রোজকার অবস্থা। বিরাম বিশ্রাম ছিল না। ফেরগানা শহর, কোকান্দ, এমনকি ওই উচকুরগান, এমনি চারদিককার সব এলাকাই বাসমাচিরা দখল করে নিয়েছিল। একমাত্র আমাদের এই লাল খনি অঞ্চলটাই তাদের কাছে ছিল চোখের ভিতরকার কুটোর মতো। কিজিল কি প্রজাতন্ত্র খতম করবে বলে ডাকাত সর্দারদের তখন সে কি আস্ফালন! বেশি আস্ফালন করত টাগাই আর মান্দামিন বে। আর মুয়াদিন ও আজিম, লিওস্কা সোৎসাহে যোগ করে। হ্যাঁ হ্যাঁ, ইভাস্কো বাধা দেয়, নামের ফর্দ থাক। মোদ্দা কথা হলো, ওদের গোটা দলবলকে আমাদের এই ছোট্ট কিজিল কি প্রজাতন্ত্র গুড়িয়ে চুরমার করে দিয়েছিল। চাষিরা আমাদের ঘোড়া জোগাতো। বাসমাচিদের তাড়া করতে করতে ঘোড়াগুলো ক্লান্ত হয়ে পড়লে চাষিরা আবার নতুন ঘোড়া এনে দিত। তাদের কাছ থেকে সাহায্যের আবেদন নিয়ে কেউ ঘোড়া ছুটিয়ে এলেই কিজিল কিতে বেজে উঠত বিপদের ঘন্টা। আর অমনি খনি মজুরেরা রাইফেল হাতে বেরিয়ে আসতো, ঘোড়ায় লাফিয়ে উঠত। তারপরের ঘটনা বুঝতেই পারছো, বাসমাচিদের দফা রফা করতে বিশেষ সময় লাগতো না। ঢ্যাঙা ট্যাগ এতক্ষণ চুপ করেছিল, এবার অসহিষ্ণু কণ্ঠে বললে, কিন্তু এসবই তো আমাদের জানা, এসব বলার জন্য আপনাকে আমরা ডাকিনি। আমাদের বলুন, বাসমাচিরা কিভাবে লড়াই করত, কিভাবে তারা লুকিয়ে থাকতো, আর খনি মজুররাই বা কিভাবে তাদের সঙ্গে মোকাবিলা করত। তাছাড়া চাষিদের দুধ বাসমাচিদের ভেতর দিয়ে কিভাবে গলে আসতো তাও বলুন আমাদের। আমার দলটাই যে খনি মজুর তা বোধহয় বুঝতে পারছেন। হ্যাঁ, কি কি? লিওস্কা গর্জে লাফিয়ে উঠল। কখনো না, কখনো না, আমরাই খনি মজুর, তোরা নোস, তোরা বাসমাচি। তুমুল ঝগড়া বেঁধে গেল ট্যাগ ও লিওস্কার মধ্যে। উত্তেজিত লিওস্কা হঠাৎ পকেট থেকে একটা পুরনো বুলডগ রিভলভার বের করে শূন্যে ফাঁকা আওয়াজ করলে। ট্যাগও শুরু করে বাতাসে চাবুক চালাতে। ইভাস্কো তাড়াতাড়ি ট্যাগের হাত চেপে ধরল। আর ঠিক সেই মুহূর্তে দূরে যেখানে পথ গেছে ফল বাগিচাগুলোর ভেতর দিয়ে, সেদিকে নজর পড়তেই সে চেঁচিয়ে উঠল, আরে দেখ দেখ, জোর কদমে ঘোড়া ছুটিয়ে আসছে একজন উজবেক। সচকিত চোখে ছেলেরা তাকায় সেদিকে। সত্যিই তো, খনির দিকে যে পথ গেছে সেই পথ ধরে তাদের দিকে তীরের মতো ছুটে আসছে একখানা ধুলোর মেঘ। মেঘটা রাস্তার ওপর শূন্যে ভাসছে ধুলোর পর্দার মতো। ঘোড়াটা প্রাণপণে ছুটছে, সওয়ারের তবু চাবুক মারার বিরাম নেই। স্পষ্ট বোঝা যায় লোকটার তাড়া খুব। ইভাস্কো বললে, বাসমাচিদের সময় সাহায্যের আবেদন নিয়ে যেসব দূত আসতো তারা কিন্তু কখনো ঘুরপথে আসতো না, বাঁক নিয়ে সোজা চলে আসতো। ওই যে ওখানে রাস্তার পাশে পপলার গাছটা দেখছো, ওই যে লোকটা যে গাছটার দিকে আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, সমস্বরে ট্যাগ ও লিওস্কা বললে। ওই ওখানে ওই পপলার গাছের পাশ দিয়ে এই সব পাহাড় ও খনির দিকে আসার পুরনো একটা পথ আছে। এখন সেটা ঝোপ জঙ্গলে ঢেকে গেছে, কেউ আর ব্যবহার করে না, কিন্তু পুরনো দিনে লোকটা যে ওই পথেই বাঁক নিলে, তারস্বরে চিৎকার করে লাফিয়ে উঠল ছেলের দল। ইভাস্কো লাফিয়ে পড়ল কামান থেকে। ঝোপ জঙ্গল আগাছায় ভরা খাড়া উঁচু পথে সওয়ার ঘোড়া চালিয়ে দিয়েছে, চাবুক চালাচ্ছে অবিরাম। ছেলের দল হঠাৎ বাসমাচি বাসমাচি বলে চেঁচাতে চেঁচাতে পাহাড় থেকে ছুটল নিচে উঠোনের দিকে। তারপর এক পপলার গাছে পুরনো এক ঘন্টা বেঁধে প্রাণপণে শুরু করলো বাজাতে। অফিসের সামনে এসে ঘোড়সওয়ার যখন থামলো, ততক্ষণে বহু খনি মজুর এসে উপস্থিত হয়েছে। বুড়ো এক খনি মজুর, নাম প্যানভ, কপালে তরোয়ালের এক পুরনো ক্ষতচিহ্ন, আগন্তুককে জিজ্ঞেস করলে, বাসমাচি কোথায়? বাসমাচি? হাতের খামটা নাড়তে নাড়তে উত্তেজিত কণ্ঠে ঘোড়সওয়ার বললে, ইসফাইরাম নদী বরাবর যে নলখাগড়ার জঙ্গল আছে সেখানে ওরা আস্তানা গেড়েছে। টাগাইয়ের ডাকাত দলের কথা মনে পড়ে? সেই যে বদমাসটা যে আমাদের 3খানা গ্রাম ছাড়খাড় করেছিল, চাষিদের সবকিছু লুটপাট করত, মেয়েদেরও খুন করত। কিজিল কি প্রজাতন্ত্রের আমলে যার বিরুদ্ধে ফৌজ পাঠানো হয়েছিল, সেই ফৌজের উপরেও সে চড়াই হয়েছিল, মনে পড়ে? বলতে বলতে লোকটা অফিস ঘরের দিকে এগিয়ে গেল। স্থানীয় পার্টি সেক্রেটারি ডানিলিচকে দিলে খামটা। হঠাৎ ভিড়ের মধ্যে কে একজন চেঁচিয়ে উঠল, যাও
যে যার রাইফেল নিয়ে এসো। না, ড্যানিয়েলিচ চেঁচিয়ে বললেন, আঞ্চলিক বিভাগের ফৌজদার কুজমিন 15 জন ভলান্টিয়ার পাঠানোর জন্য লিখেছেন। কে কে যাবে বলো। খনি মজুরদের মধ্যে সমস্বরে চিৎকার উঠল, আমি আমি আমি। একজন বললে, ওরা সবাই যেতে চাইছে। কোনো দরকার নেই, ড্যানিয়েলিচ বললেন, দরকার মাত্র 15 জনের। টাগাইয়ের দলে আর মাত্র জনা কয়েক অবশিষ্ট আছে। পুরো দলবল নিয়ে সে কাশগড়িয়ায় পালাতে চেয়েছিল, কিন্তু আমাদের সীমান্ত রক্ষীরা তার অবস্থা সেখানে রীতিমতো কাহিল করে ছেড়েছে। লেজ বাঁচিয়ে কোনো ক্রমে সে পালিয়ে আসতে পেরেছে। তারপর সে পর্বতে আশ্রয় নেয়, কিন্তু সীমান্ত রক্ষীরা সেখান থেকেও তাকে তাড়িয়ে বের করেছে। এখন সে এসেছে আমাদের এখানে। গিরিপথ পার হয়ে নাগালের বাইরে পামিলে পালানোই তার মতলব। আঞ্চলিক রক্ষী বাহিনীকে গোপনে জমায়েত করা হয়েছে বটে, তবু তাগাই যাতে কোনোভাবেই পালাতে না পারে তার জন্য কুজমিন আমাদের কাছে 15 জন লোকের সাহায্য চেয়েছেন। এখানেও তাহলে কাজের কোনো ক্ষতি হবে না। এবার শুরু হয় নাম লেখানো। সেই যে খনি মজুর, কপালে যার জখমের চিহ্ন, সে বললে, আমার নামটা লিখে নাও, সাভেলি প্যানভ। আমার ছেলে মিশার খুনের বদলা নেবার জন্য তাগাইয়ের সঙ্গে মোকাবিলা করতে চাই। এমনি করে সবাই একের পর এক চিৎকার করে যে যার নাম বলে গেল। হঠাৎ পেছন থেকে এক উৎফুল্ল তরুণ কণ্ঠ কানে আসে, সরে যান, সরে যান। ভিড় ঠেলে সেক্রেটারির কাছে এসে দাঁড়ালো ইভাস্কো। তার পেছনে একদল যুবক। সেক্রেটারির কানের কাছে মুখ নিয়ে সবাইকে শুনিয়ে শুনিয়ে ইভাস্কো বললে, শুনুন ড্যানিয়েলিচ, যে ধরনের লোক আপনার দরকার তাদের কথাই বলতে এসেছি। তারা কমসমল, যুব সংঘের সভ্য। ঝড় জল আগুন কোনো কিছুকেই তারা পরোয়া করে না, খাঁটি জোয়ান ইগল। তারাই এ কাজের উপযুক্ত। প্যানভ খেকিয়ে ওঠে, যেসব ইগল কখনো আগুনে পড়েনি তারা মুরগিরও অধম। আর থামুন থামুন, ইভাস্কো বলে, বন্দুক ধরার দিন আপনাদের ফুরিয়ে গেছে, এখন অবসর নেবার সময়। কি? দুরন্ত রাগে প্যানভ ফেটে পড়ল। ভিড় ঠেলে ইভাস্কোর দিকে এগিয়ে যেতে যেতে তীব্র কণ্ঠে বলল, কি কি বললে? অবসর নেবার সময়? বুঝলে হে আনারি ছোকরা, তোমার বাবাকে গিয়ে বলো এসব কথা। তোমার বাবা কোথায়? গাড়ি বারান্দা থেকে শক্ত মজবুত চেহারার এক খনি মজুর জবাব দিলে, এই যে এখানে। প্যানভ জিজ্ঞেস করে, শুনলে ও কি বলল? শুনেছি। তা আমার কি মনে হয় জানো, আমাদের লড়াই তো আমরা করলাম, এখন এইসব ছেলে ছোকরাদের সুযোগ দেওয়া উচিত। ওরাও দেখাক ওদের হিম্মত কতখানি, আমাদের জায়গা পূরণ করার মতো হিম্মত আছে কিনা। কি বলো তোমরা সবাই, ঠিক বলছি তো? যুবকের দল কলরব করে ওঠে, ঠিক, ঠিকই বলেছেন। গোপ জোড়ায় প্যানভ ভয়ঙ্কর এক মোচড় মারলে। ইভাস্কোর দিকে ফিরে শাসানির সুরে বললে, বুঝলে হে ছোকরা, মনে রেখো, কিজিল কি প্রজাতন্ত্র কেউ কোনোদিন দখল করতে পারেনি। 133টা লড়াইয়ে আমি ছিলাম। বলতে বলতে সগর্বে সে চারপাশে তাকায়। কেউ তার কথার প্রতিবাদ করেনি। তবু সে আবার বলে, হ্যাঁ, 133টা। ফিবার আমরাই ওদের বেদম ঢেলাই দিয়েছি। ওরা কিন্তু আমাদের একবারও হটাতে পারেনি। আমরা ছিলাম দুর্জয়, বুঝলে হে বাপু। বুড়োরা ঘাড় নাড়ে, সচ্চা বাত। বলিষ্ঠ যুবক ইভাস্কো, সুদর্শন, সুকেশ, কমনীয় মুখশ্রী, নীল চোখ দুটো দুষ্টুমিতে মিটমিট করছে, বললে, ও অতীতে আপনারা ঠেঙিয়েছেন, এবারে আমরা ঠেঙাবো। আধ ঘন্টা পরে ইভাস্কোর ভলান্টিয়ার বাহিনী রাইফেল ও গ্রেনেডে সজ্জিত হয়ে রওনা হয়ে গেল। পপলার শাড়ির পেছনে তারা অদৃশ্য হতেই সবার অলক্ষ্যে গাছপালার আড়ালে আড়ালে গুড়ি মেরে তাদের অনুসরণ করল বয়স্ক 10টি কিশোর ছেলে। লিওস্কা ও ট্যাগ তাদের সর্দার। ইভাস্কোদের সঙ্গে তারাও যেতে চেয়েছিল, কিন্তু তাদের কথায় কেউ আমলই দেয়নি। শুধু কি তাই, ড্যানিয়েলিচ তো মহা খাপ্পা যখন শুনলেন যে ওরাই প্রথমে বাসমাচি বলে চিৎকার ছেড়েছিল আর পপলার গাছে ঘণ্টা বেঁধে লোকেদের কাছ থেকে টেনে এনেছিল। লিওস্কার এত সাধের বুলডগ রিভলভারটা পর্যন্ত কেড়ে নেবার হুকুম দিয়েছিলেন তিনি। ইভাস্কোর উপস্থিত বুদ্ধিতেই শুধু ফাঁড়াটা কেটে গেছে। তাই এই চুপি চুপি গা ঢাকা দিয়ে যাওয়া ছাড়া উপায় কি? চেকিস্ট কুজমিন একটা পপলার গাছের আড়ালে আত্মগোপন করে সরবনের ওপর নজর রাখছেন। হঠাৎ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে
ইভাস্কো এসে হাজির। তার ডান হাতে গ্রেনেড, বাঁ হাতে রাইফেল, সারা মুখ কয়লায় কালো, দাঁত দুপাটি আর চোখ দুটো শুধু ঝকঝক করছে। গ্রেনেডটা বাগিয়ে ধরে সে হাঁক ছাড়লে, কই, কোথায় তারা? আহ, চেঁচিও না, চাপা গলায় কুজমিন ধমকে ওঠেন। তুলো ক্ষেতটা ঘুরে তোমাদের সঙ্গীদের নিয়ে ওপারে বাঁয়ে ওই পাহাড়টায় যাও, ওই যে পপলার গাছগুলো দেখছো ওইখানে। কিন্তু খবরদার, আমি গুলি না ছোড়া পর্যন্ত কখনো গুলি ছুড়বে না, বুঝলে? ইভাস্কো কোমরের বেল্ট থেকে রিভলভার ঝুলছে। বেলটা ঠিক করতে করতে শুকনো ভারী গলায় সে বলে উঠল। পপলার শ্রেণীর পাশে গিয়ে খনি মজুরেরা গা ঢাকা দেয়। মাথার ওপরে প্রচন্ড সূর্যের তাপ, হলদে ধুলোয় বাতাস ভারী, তারা অস্বস্তি বোধ করছে। এমন সময় হঠাৎ ছোট পাহাড়টার কাছে ঘাসবন নড়ে উঠল। পরক্ষণে ট্যাগ আর লিওস্কা গুড়ি মেরে উঠে এলো ইভাস্কোর কাছে। সরবনের দিকে আঙুল উঁচিয়ে লিওস্কা ফিসফিস করে বললে, ওই ওখানে আছে বাসমাচিরা, ওই যে ওখানে। ট্যাগ সায় দেয়, হ্যাঁ হ্যাঁ, তারা ছুটছে, ছোট্ট পাহাড়টার ওপর থেকে আমরা সব দেখেছি। ওদের সেখানেই লুকিয়ে থাকতে বলে ইভাস্কো ঝোপঝাড়ের পেছনে গা ঢাকা দিয়ে ঢুকে পড়ে সরবনের মধ্যে। ছোট পাহাড়টা বেয়ে ওপরে উঠে পাথর ঢিবির আড়ালে আড়ালে সে গুঁড়ি মেরে এগিয়ে গেল। তারপর সন্তর্পণে একসময় মাথা তুলতেই সামনেই দেখতে পেল বাসমাচিদের। ছোট পাহাড়গুলোর দিকে এবং যেসব ঝোপে খনি মজুরেরা লুকিয়ে আছে সেই দিকেই বাসমাচিরা কুঁজো হয়ে জোরে ছুটছে। বাসমাচিদের দেখেই দারুণ উত্তেজিত হয়ে উঠল ইভাস্কো। বেমালুম ভুলে গেল কুজমিনের হুকুম। সোজা উঠে দাঁড়িয়ে গ্রেনেড ছুটতে ছুটতে সে চিৎকার করে উঠল, 100 শয়তানকেও পরোয়া করি নে। গ্রেনেডের সবুজ ধোঁয়া মিলিয়ে যেতে না যেতেই এক হাঁটুর উপর ভর দিয়ে বসে সে রাইফেল চালাতে শুরু করলো বাসমাচিদের ওপর। বাসমাচিরা কিন্তু থামে না, পাল্টা জবাবও দেয় না। অন্যদিকে ঘুরে আরো জোরে ছুটতে শুরু করে। কুজমিনের মশার বন্দুকের আওয়াজ শোনা যায়। ডান দিক থেকেও বন্দুকের আওয়াজ আসছে, বাঁ দিক থেকে গুলি ছুটছে খনি মজুরেরা। একটু পরেই ছুটতে ছুটতে কুজমিন এসে উপস্থিত। ইভাস্কোর গুলিতে একজন বাসমাচি মারা পড়েছে। সেদিকে আঙুল দেখিয়ে খুশিতে উপচে পড়ে ইভাস্কো, কাজটা কিরকম চমৎকার হয়েছে দেখুন। রাগে ফেটে পড়লেন কুজমিন, তোমায় আমি গ্রেপ্তার করলাম। হ্যাঁ, গ্রেপ্তার? ইভাস্কো হকচকিয়ে গেল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বললে, গ্রেপ্তার কেন? নিজের জীবনের পরোয়া করেনি তার বকশিস নাকি? গর্জে উঠলেন কুজমিন, চোপড়াও হাঁদারাম, তোমার এই হঠকারিতার ফলে তাগাই পর্বত এলাকায় পালিয়ে যেতে পারলো, বুঝতে পারছো আকাট? হ্যাঁ, কি বলছেন? ইভাস্কো যেন আর্তনাদ করে উঠল, তার চোখে ভ্রুকুটি। ঠিকই বলেছি, গালাগাল করে ইভাস্কোর ভূত ভাগাতে ভাগাতে কুজমিন বললেন, সব ভেস্তে গেল। তাগাই পালিয়ে গেছে, আগামী বসন্তের মধ্যে আবার সে একটা দল খাড়া করবে, আবার শুরু করবে হামলা, লুটপাট, ডাকাতি, বুঝলে আনাড়ি হতচ্ছাড়া। বজ্রাহত ইভাস্কো বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে কুজমিনের দিকে। তার কানে বাজছে বুড়ো প্যানভের কথাগুলো, যেসব ঈগল কখনো আগুনে পড়েনি তারা মুরগিরও অধম। প্রথম পর্ব 4। নিজের কৃতকর্মের ভয়ঙ্কর পরিণাম ইভাস্কো যেন মনশ্চক্ষে স্পষ্ট দেখতে পায়। ভয়ঙ্কর এই সর্বনাশা ভুলের প্রায়শ্চিত্ত ও প্রতিবিধানের দায়িত্ব তাকেই নিতে হবে। এ থেকে পিছু হটার পথ নেই। দরকার হলে সে একাই যাবে তাগাইয়ের পেছনে। ঘণ্টাখানেক বাদে 4 জন সঙ্গী নিয়ে ইভাস্কো ঘোড়ার পিঠে রওনা হলো তাগাইয়ের অনুসরণে। কুজমিনের বারণ বা হুঁশিয়ারি কিছুই কানে তুলল না। সমস্ত বিপদের ঝুঁকি তাদের। দুরন্ত ইস্পাইরাম নদী পার হয়ে পাথরের টিলা, ঢিবি আর পাহাড়ের মাঝ দিয়ে তারা এগোয় পর্বত এলাকার দিকে। পথ এত সরু যে 2 জন লোকও ঠিক মতো পাশাপাশি চলতে পারে না, অথচ এছাড়া পথও নেই। সন্ধ্যা নামছে, ভীষণ কঠিন দুর্গম পথ, তবু তারা থামে না। হঠাৎ সন্ধ্যার দিকে বাসমাচিদের প্রায় ঘাড়ের ওপর তারা এসে পড়ল। টিলা ও পাহাড়ের পেছনে গা ঢাকা দিয়ে বাসমাচিরা ওত পেতেছিল। সে রাত ও পরের দিন থেমে থেমে বন্দুকের লড়াই চলল দুপক্ষে। ইভাস্কোর সঙ্গীদের 3 জন জখম হলো, বাসমাচিদেরও 1 জন মারা পড়েছে। তারা পিছু হটল। ইভাস্কোর সঙ্গী আছে আর মাত্র 1 জন,
তাকে নিয়েই সে আবার পশ্চাৎ-ধাবন করল বাসমাচিদের। আহত সঙ্গী ৩ জন ফিরে গেল। উচ কুরগানে এখন শরতের গরম, কিন্তু পর্বতরাজ্যের যত উপরে তারা উঠছে ততই বাড়ছে ঠান্ডা। বরফ, জমাট বরফ সর্বত্র, আর তেমনি শীত। ঘোড়াকে জল খাওয়ানোর জন্য বরফ ভাঙতে হচ্ছে। দারুণ শীতে তাদের নিজেদের অবস্থাও অত্যন্ত কাহিল। এতই কাহিল যে তাদের হাতে যে বাসমাচিটা মারা পড়েছিল শেষ পর্যন্ত তার গা থেকে গরম জামা কাপড় খুলে নিয়ে নিজেদের গায়ে চাপাতে হয়েছে। তাগাইয়ের দল একসময় কামেন্নি গিরিপথে এসে পৌঁছালো। দলে ১৫ জনের মধ্যে আর মাত্র ৭ জন বাকি। কিন্তু ওপক্ষে ইভাস্কোর সঙ্গীও হঠাৎ মারা পড়ল মাথায় গুলি লেগে। ৭ জনের বিরুদ্ধে ইভাস্কো একা। নিজের মনেই বিড়বিড় করে সে, ১০০ শয়তানকেও আমি পরোয়া করিনি। বাসমাচিরা পর্বতশ্রেণী পার হয়ে গেল, আর মৃত বন্ধুকে কবর দেওয়ার জন্য ইভাস্কো রয়ে গেল পেছনে। কামেন্নি গিরিপথে তুষার ঝঞ্ঝার মাতামাতি চলেছে। প্রচন্ড তুষারপাতে বাসমাচিদের চলার পথের সমস্ত চিহ্ন মুছে যায়। ইভাস্কো পথ হারালো। শিকারীদের এক পরিত্যক্ত আস্তানায় পুরো একটা দিন কাটাতে হলো তাকে। গিরিশ্রেণী পার হয়ে তাগাই তখন দারাউদ কুরগান বেড় দিয়ে পূব দিকে চলেছে। সীমান্ত পেরিয়ে আবার একবার কাশগড়িয়ায় পালানোর চেষ্টা করাই তার মতলব। কিন্তু হঠাৎ আবার এক পার্টিজান বাহিনীর বন্দুকের পাল্লার মধ্যে তারা এসে পড়ল। তাগাই আবার পিছু হটল। এবার সোজা ফিরল দক্ষিণমুখ দুর্লঙ্ঘ ভয়ঙ্কর পামিরের দিকে। বাসমাচিদের চলার পথের নিশানা হারিয়ে তুষারাচ্ছন্ন ক্লান্ত অবসন্ন ঘোড়ার পিঠে ইভাস্কো দারাউদ কুরগানে এসে পৌঁছালো একদিন পরে। তার নিজেরও কাহিল অবস্থা, আপাদমস্তক তুষারে আচ্ছন্ন। টলতে টলতে সে গিয়ে ঢুকল গ্রামীণ সোভিয়েতের সভাপতির ঘরে। মৌজ করে সভাপতি বসে আছেন। তাকে দেখেই সে খেঁকিয়ে উঠল, কি ব্যাপার, বাসমাচিরা এত কাছে এসে পড়েছে আর আপনি কিনা বসে আছেন? আকস্মিক রবাহুত আক্রমণে সভাপতি হকচকিয়ে যান। আগন্তুকের আপাদমস্তক একবার দেখে নিয়ে শান্ত কণ্ঠে তিনি বললেন, বসো বসো, আগে এক কাপ চা হোক। কিন্তু ইভাস্কোর মেজাজ তেমনি তিরিক্ষে। হ্যাঁ, চা মানে? মৌজ করে চা খাওয়ার সময় এখন? বাসমাচিদের এক্ষুনি পাকড়াও করা দরকার। আগন্তুকের রোকরাক দেখে সভাপতি বিব্রত বোধ করেন। চোখ কুঁচকে তিনি তাকালেন ইভাস্কোর দিকে। শেষে সংযত মোলায়েম কণ্ঠে আবার বললেন, তা অত চিল্লাচ্ছ কেন? সবকিছুই আমরা জানি, শুনবে? তার কাছ থেকে ইভাস্কো শুনল কুজমিনের নির্দেশে কয়েকটি পার্টিজান দলকে আগেই পাঠানো হয়েছে তাগাইকে পাকড়াও করার জন্য। তার আসার আগেই ওরা পৌঁছে গেছে। তাগাই শেষ পর্যন্ত কিভাবে নিষ্প্রাণ জনহীন ভয়ঙ্কর পামিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সে কথাও জানালেন সভাপতি। শেষে বললেন, তাগাই যেখানে গেছে সেখানে না আছে রাস্তাঘাট, না আছে জনপ্রাণী বসতি। শিকারীরা পর্যন্ত সে এলাকায় আজও ঢুকতে পারেনি। সবিস্ময়ে ইভাস্কো জিজ্ঞেস করে, কোথায় তা? দেওয়ালে টাঙানো একটা মানচিত্রের দিকে এগিয়ে গেলেন সভাপতি। একটা ফাঁকা জায়গায় টোকা মেরে বললেন, এই এখানে। কিন্তু জায়গাটা তো সাদা, ফাঁকা দেখছি। হতভম্ব ইভাস্কো প্রশ্ন করে। হ্যাঁ তাই, নির্লিপ্ত কণ্ঠে সভাপতি বললেন, একমাত্র বরফ আর তুষার, মৃত্যু আর হিমেল ঠান্ডা ছাড়া আর কিছুই নেই এখানে। আর কিচ্ছু নেই? বিমূঢ় ইভাস্কো। আপনি কি করে জানলেন আর কিচ্ছু নেই? এই পথেই বাসমাচিরা যদি চীনে পাড়ি দেয়। বলতে বলতে একটু ইতস্তত করে সে, তারপর আবার বলে, না, এসব কোনো কাজের কথা নয়। যেভাবে হোক ওদের পাকড়াতেই হবে। কোনো দরকার নেই, ওদের মৃত্যু নির্ঘাত। নিরুত্তাপ কণ্ঠ সভাপতির। ইভাস্কো ততক্ষণে মন স্থির করে ফেলেছে। সে চটে উঠল, কিন্তু মনে করুন যদি তা না হয়? নিশ্চয় করে আপনি কিছুই বলতে পারেন না। বলতে বলতে সে এগিয়ে গেল সভাপতির কাছে। নিচু নিরুত্তাপ গলায় বলল, শুনুন, কুজমিনের কাছে আমি হলফ করেছি তাগাইকে জ্যান্ত বা মরা যে কোনো অবস্থায় ধরে আনবই, বুঝলেন? বুঝেছি। টেনে টেনে সভাপতি উচ্চারণ করেন কথাটা। তারপর ছেলেকে বললেন, আইভ্যানকে খবর দে তো, বইপত্র মানচিত্র সব নিয়ে আসতে বলিস। ঘরের একদিকে মোটা পশমের পর্দা ঝুলছে, দরজা হিসেবে সেটা ব্যবহার করা হয়। তার পেছনে ছেলেটা অদৃশ্য হলো।
জিজ্ঞাসু দৃষ্টিতে ইভাস্কো তাকায় সভাপতির দিকে। তার চোখে চোখ পড়তে সভাপতি বললেন, কি আইভ্যানের পরিচয় জানতে চাইছো? আইভ্যান এখানকার কোঅপারেটিভের হিসাব রক্ষক। পামির সম্বন্ধে তার জ্ঞান যথেষ্ট, সব জায়গায় সে গেছে, দেখেছেও সবকিছু। তার সাহায্যেই বাসমাচিদের 3টে বড় দলকে একসময় আমরা পাকড়াও করেছিলাম। হিসাব রক্ষক? ইভাস্কো যেন আকাশ থেকে পড়ে। উত্তেজনায় ঘরময় পায়চারি করতে করতে শেষে বললে, তার মানে আপনি কি বলতে চান যে এই ধরনের কাজকর্মে আপনাকে সাহায্য করেছে একজন হিসাব রক্ষক? সভাপতি এড়িয়ে যান কথাটা। বাইরে ঘোড়ার খুঁড়ের খটাখট আওয়াজ শোনা গেল। একটু পরে ঘরে ঢুকলো বেঁটে শীর্ণকায় একজন লোক। তার কাঁধ থেকে একটা ব্যাগ ঝুলছে। ইভাস্কোর আপাদমস্তক সে একবার চোখ বুলিয়ে নেয়। সভাপতি 1 কাপ চা বাড়িয়ে দিলেন তার দিকে, কিন্তু ইভাস্কোর তখন তর সইছে না। হিসেব রক্ষক কাপটা নেবার জন্য হাত বাড়াতেই ইভাস্কো হঠাৎ ছোঁ মেরে ছিনিয়ে নিল কাপটা। সভাপতি প্রথমে হতভম্ব, তারপরেই রাগে ফেটে পড়লেন। হ্যাঁ, এটা কি হলো? এ কি ধরনের বেয়াদপি? এর মানে কি? মানে নিয়ে মাথা ঘামানোর সময় নেই ইভাস্কোর। আদব কায়দার দিকে নজর দেবার ফুরসতেরও একান্ত অভাব। উত্তেজনায় টকবক করতে করতে সে জবাব দেয়, এখন চা খাওয়ার সময় নয়। বলতে বলতে আইভ্যান হিসাব রক্ষকের কাঁধ সজোরে চেপে ধরে সে বললে, খুবই জরুরি ব্যাপার, বুঝলেন? জলদি বলুন, কোথায় কিভাবে বাসমাচিদের নাগাল পাওয়া যায়? ধাক্কা মেরে ইভাস্কোর হাত সরিয়ে দিলে আইভ্যান। তার যা চেহারা, তাতে অত জোর কিন্তু তার কাছ থেকে আশা করা যায় না। ইভাস্কো একটু থতমত খেয়ে যায়। নীরবে আইভ্যান ব্যাগ থেকে বের করলো জীর্ণ 2খানা বই আর কয়েকখানা ম্যাপ। জল বাতাসের স্যাঁতস্যাঁতে দাগ বই ও ম্যাপগুলোর সর্বাঙ্গে। পশমের দরজার গায়ে একখানা ম্যাপ টাঙিয়ে সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে ধীরে সুস্থে আইভ্যান বললে, বাসমাচিরা যেতে পারে 2 পথে। হয় তাদের সোজা পর্বত এলাকায় ঢুকতে হবে, কিন্তু সেখানে না আছে বসতি, না আছে কোনো জনপ্রাণী, এমনকি ঘোড়াকে খাওয়ানোর মতো দানা পানিও নেই, তাই মৃত্যু সেখানে অবধারিত। আর না হয়তো তাদের ফিরতে হবে সেখান থেকে এবং গিয়ে পড়তে হবে পার্টিজানদের হাতে। কিন্তু আপনি কি করে জানলেন ওখানে ওই পর্বত এলাকায় জনমানব নেই? ইভাস্কো জিজ্ঞেস করে। একখানা বইয়ের ওপর টোকা মারতে মারতে তাচ্ছিল্যের সঙ্গে হিসাবরক্ষক বললে, এই বইতে লেখা আছে পামির সম্বন্ধে। সুদূর অতীতে মহাবীর আলেকজান্ডারের কয়েকটা অগ্রগামী বাহিনী ওখান পর্যন্ত গিয়েছিল, কিন্তু মারা পড়েছিল সবাই। নির্লিপ্ত উদাসীন কণ্ঠ হিসাবরক্ষকের। চিবিয়ে চিবিয়ে থেমে থেমে সে বলে চলেছে। ইভাস্কো তাড়া দেয়, তারপর? আলেকজান্ডারের বহু শতাব্দী পরে ভিনিসীয় বণিক মার্কো পোলো অনেক কষ্টে ওই পর্বত এলাকা পার হয়েছিলেন, কিন্তু তিনি পার হলেও তার কাফেলার একটা অংশ ধ্বংস হয়ে গিয়েছিল। মার্কো পোলোই একমাত্র ব্যক্তি যিনি ওই অঞ্চল সম্পর্কে কিছু লিখে গেছেন। তার লেখা থেকেই পড়ে শোনাচ্ছি। বইখানা খুলে হিসাবরক্ষক পড়তে শুরু করে। সেখানে ওই পর্বত অঞ্চলে 2-4টে কুঁড়ে ঘর এখানে ওখানে দেখা যায়। একদল বুনো পৌত্তলিক সেখানে বাস করে। তারা অত্যন্ত বর্বর, শিকারী তাদের একমাত্র জীবিকা। কাপড়ের বদলে তারা পরে বুনো পশুর চামড়া। পূবে পথ চলে গেছে পর্বত থেকে পর্বতে, পর্বতের পর পর্বতশ্রেণী, অসংখ্য আকাশ ছোঁয়া, ভয়ঙ্কর। যে কোনো জায়গায় দাঁড়িয়ে মনে হবে চারপাশের গিরিচূড়োগুলোই বুঝি পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়ো। আরো পড়ার ইচ্ছে ছিল হিসেব রক্ষকের, কিন্তু অসহিষ্ণু কণ্ঠে বাধা দিল ইভাস্কো। তা না হয় বুঝলাম, কিন্তু আপনি নিজে কখনো গেছেন সেখানে? না, আইভান বললে, সেখানে যাইনি বটে, তবে ভেতরে ঢোকার চেষ্টা করেছি বেশ কয়েকবার। আচ্ছা আচ্ছা, তারপর? ইভাস্কো উদ্গ্রীব কণ্ঠে বললে, সেখানে মানুষ থাকার সম্ভাবনা নেই বললেই চলে। আগেকার বাসিন্দারা মনে হয় অনেক আগেই নিঃশেষ হয়ে গেছে। বহুকাল পামির এলাকায় কাজ করেছি, সে সময় এমন একজন লোকেরও সন্ধান পাইনি যে ওখান থেকে এসেছে বা ওখানে ঢুকতে পেরেছে। জনপ্রাণীহীন ভয়ঙ্কর ওই জায়গা। লোকে বলে ওখানে গার্মো নামে এক ধরনের পর্বতশ্রেণী আছে, বাসমাচিরা সেখানে ঢুকলে নির্ঘাত মারা পড়বে। আইভ্যান থামতেই শুকনো ভাঙা গলায় ইভাস্কো বললে, দেখুন হিসেবরক্ষক মশাই, আপনার কথা আমি অবিশ্বাস করছি না। জায়গাটা যে ভয়ঙ্কর তাতে সন্দেহ নেই, তবু বলছি কি, চলুন না আমরা দুজনে একসঙ্গে আবার যাই ওখানে, আবার একবার যাচাই করে দেখাই যাক না।
বরাত হয়তো খুললেও খুলে যেতে পারে। যাবেন? কোনো কাজ একবার হাতে নিলে আমি আবার শেষ না দেখে ছাড়তে পারিনি। আইভ্যান মাথা নেড়ে জানিয়ে দেয় সে রাজি নয়। নীরবে ম্যাপগুলো ভাঁজ করে থলি কাঁধে ফেলে ধীরে ধীরে সে বেরিয়ে গেল ঘর থেকে। আর ইভাস্কো নির্বাক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল সভাপতির দিকে। সভাপতি চিন্তিত, তার কপালের ভাঁজগুলো আরো গম্ভীর হয়ে উঠেছে। শেষে ভ্রু কুঁচকে নিজের মনেই তিনি বিড়বিড় করে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ঠিক তোমারই মতো আরেকজন লোক আছে এখানে। ছেলেকে তিনি বললেন মুসাকে ডেকে আনতে। একটাকে তো দেখলাম, এটি আবার কোন ধরনের? ইভাস্কো জিজ্ঞেস করে। কজুরবের বাহিনীর একজন পার্টিজান, জখম হয়ে এখানে চিকিৎসার জন্য এসেছিল, এখন সুস্থ, কয়েকদিনের মধ্যেই আবার নিজের ফৌজে ফিরে যাবে। পার্টিজানরা তাকে বলে পাগলা, কোনো কিছুতেই ভয় ডর নেই, জানেরও পরোয়া করে না, যাকে বলে বেপরোয়া। তেমনি আবার ওস্তাদ ঘোড়সওয়ারও বটে। মিনিট 10 বাদে দীর্ঘকায় এক কিরগিজ যুবক ঘরে ঢুকলো। একটা কাঁধ সামনের দিকে বাড়িয়ে এমন ভাবে ঢুকলো যেন ভিড় ঠেলে এগিয়ে আসছে। গায়ে তার ইয়াক বা চমড়ি গরুর হলদে চামড়া পোশাক, হঠাৎ দেখলে মনে হয় বুঝি বর্ম পড়ে আছে। মুখে ছোট্ট একটুখানি কালো দাঁড়ি আর গোঁফ, আর তার ফলে চেহারায় ভারিক্কি ভাবটা বেশ প্রকট। ডান হাতে কারুকাজ করা কাঠের হাতলওয়ালা চাবুক একখানা, ওটা তার সর্বসময়ের সঙ্গী। সভাপতি তাকে ডাকার কারণ খুলে বললেন। মুসা সঙ্গে সঙ্গে রাজি, বললে, ঠিক আছে আমি যাব, কিন্তু আমি হব দলের নেতা। তার হাবভাব কথাবার্তা থেকে স্পষ্ট বোঝা যায় ইভাস্কো কি বলবে না বলবে সেদিকে আমল দেবার দরকার আছে বলে সে মনে করে না। ভ্রুকুটি করে ইভাস্কো বললে, কুজমিনের নির্দেশে আমি কাজ করছি, সুতরাং আমিই হব নেতা। মুসা নির্বাক নির্বিকার, চোখের পাতাটা পর্যন্ত নড়ছে না। একটু অপেক্ষা করে ইভাস্কো বললে, কি জবাব দিচ্ছ না যে? তোমার শেষ কথা শুনতে চাই। পরক্ষণেই জবাবের অপেক্ষা না করেই সে টিপ্পনি কাটলে, অবশ্যই ভয় পেয়ে থাকো তো অন্য কথা। এবারও মুসা নির্বিকার, শুধু একবার নীরব দৃষ্টিতে প্রতিদ্বন্দ্বী হিসেবে ইভাস্কোর আপাদমস্তক যাচাই করে নিলে। শেষ পর্যন্ত ইভাস্কো বললে, ঠিক আছে আমি একাই যাব। লম্বা চওড়া বুলি বা বেশি কথা মুসা পছন্দ করে না। ইভাস্কোর দিকে ফিরে সে বললে, বেশ আমি যাব তোমার সঙ্গে, কিন্তু কথা রইল কেউ কারোর ওপর মাতব্বরি ফলাতে পারবে না। বেশ ভালো কথা। ইভাস্কো রাজি হয়। দুজনে করমর্দন করে অন্তরঙ্গভাবে। এবার রওনা হবার ব্যবস্থা। মুসা কি যেন ভাবলে ক্ষণকাল, তারপর বললে, শুনুন সভাপতি মশাই, আপনি বেশ জানেন যে ঘোড়ার পিঠে জালাই পর্বতশ্রেণী পর্যন্ত যাওয়া সম্ভব নয়। এজন্য দরকার ইয়াক, সবচেয়ে ভালো দুটো ইয়াক। এরকম দুটো ইয়াক আছে আপনার এখানে, কালো শিং ভাঙা ষাঁড় একটা, অন্যটাও ষাঁড়, গায়ে ছিটছিট দাগ, নাকচেরা, ওই দুটো আমাদের দিতে হবে। কখনো না, সভাপতি যেন আর্তনাদ করে উঠলেন, অসম্ভব কথা, সারা উপত্যকায় ওরাই সবচেয়ে সেরা ষাঁড়, কিছুদিন আগে সেই মুরগার থেকে আনা হয়েছে, তোমাদের দিলে হয়তো মারাই পড়বে, আর তার জন্য আমাকে কৈফিয়ত দিয়ে মরতে হবে। আরো কি যেন বলতে যাচ্ছিলেন সভাপতি, ইভাস্কো বাধা দিলে, আপনি তাহলে ধরেই নিয়েছেন আমরা মারা পড়ব, অর্থাৎ আগে ভাগেই আপনি আমাদের মৃত্যুদণ্ড দিয়ে রাখছেন। বিদ্রুপ ও রাগ ইভাস্কোর কণ্ঠে। ইভাস্কোকে চোখ টিপে ইশারা করে কৌতুক তরল কণ্ঠে মুসা বললে, আরে না না, তুমি জানো না, সভাপতি মশাই আমাদের সঙ্গে মস্করা করছেন। উনি ভালো করেই জানেন যে বাকি জীবনটা ওকে শান্তিতে কাটাতে হলে ষাঁড় দুটো না দিয়ে উপায় নেই, নয়তো এমন গুরুতর ফ্যাসাদে ওকে পড়তে হবে যে শান্তি বলে কোনো বস্তু আর জীবনে থাকবেই না। এই আগ দুটো যত দূর যেতে পারবে, অন্যগুলো যেটা কখনোই পারবে না, তাও ওর বিলক্ষণ জানা আছে। দীর্ঘশ্বাস ছেড়ে সভাপতি হাত নেড়ে মুসাকে থামিয়ে দিয়ে নাচার কণ্ঠে বললেন, হয়েছে হয়েছে, থাম বাপ, ক্ষান্ত দাও এবারের মতো। লোকেদের বলে দিচ্ছি ইয়াক দুটোকে ভালো করে বিচিলি ভুসি দিতে আর জিন পরিয়ে রাখতে। এখন যাও, খেয়ে দিয়ে শুয়ে পড়োগে, আজই মনে হয় শেষ রাত, যার পর তোমরা বোধহয় আর শান্তিতে ঘুমোতে পারবে না। পরদিন ভোরের আলো ফুটতেই ঘোড়ার বদলে ইয়াকে চড়ে ইভাস্কো মুসাকে নিয়ে রওনা হলো বাসমাচিদের পেছনে।
এই প্রথম তার ইয়াকের পিঠে চাপা। ভারী তাজ্জব ঠেকছে। তার সামনে প্রকাণ্ড একজোড়া শিং। লাগামের বদলে একটা দড়ি ধরে জানোয়ারটাকে চালাতে হচ্ছে। দড়িটা গেছে ওর নাকের ভেতর দিয়ে। একই রকমের সুপুষ্ট আর প্রকাণ্ড আরেকটা ষাঁড়ের পিঠে মূষা চলেছে আগে আগে। ক্রমে ক্রমে তারা আলাই উপত্যকার গভীর তুষার পার হলো। দূরে দেখা যায় জালাই পর্বতশ্রেণী, সেই দিকেই তারা চলেছে। পামির এলাকা সম্পর্কে মূষা অভিজ্ঞ, কিন্তু ইভাস্কো যে অঞ্চলে চলেছে সেখানকার পথঘাট তার কাছে সম্পূর্ণ অজানা, সম্পূর্ণ নতুন। তারা স্থির করেছে জালাই পর্বতশ্রেণী পর্যন্ত গিয়ে তুৎসু নদীর কাছে বাসমাচিদের পথের নিশানা খুঁজে দেখবে।